25 থেকে 26 মার্চ 1971 সালের বিভীষিকাময় কালো রাত্রের কয়েকদিনের মধ্যে পাকিস্তান আর্মি ঢাকা শহর তাদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। টিভি এবং বেতারে সরকারি প্রচারণা স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সাহায্য করে। সমস্ত সরকারি কর্মচারীদের কর্মস্থলে ফিরে যেতে নির্দেশ জারি করা হয়। কিন্তু সমগ্র জাতি তখন যুদ্ধে নিয়োজিত। মেজর জিয়ার তুর্যধ্বনি অগ্নিশিখার সৃষ্টি করেছিল সমগ্র জাতির মধ্যে। তার ডাকে সাড়া দিয়ে বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ, আনসার, মুজাহিদ বাহিনীর বাঙালি সদস্যরা সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে সারা দেশে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার জন্য। শুধুমাত্র ঢাকা শহরই পাক বাহিনীর নিয়ন্ত্রণে রইল। মুক্তিযোদ্ধারা জয় করে নিয়েছিল দেশের অন্যান্য প্রায় সব অঞ্চল। চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, যশোর, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পুরো দেশটাই তখন মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী, শ্রমিক, কৃষক, ছাত্র এবং আপামর জনসাধারণ যোগ দিলেন বিদ্রোহী সৈনিকদের সাথে। পুরো পূর্ব পাকিস্তানে এভাবেই তখন পরিণত হয়েছে এক যুদ্ধক্ষেত্র। বিভিন্ন জায়গায় প্রচণ্ড লড়াই হয়। সদ্য গঠিত মুক্তিবাহিনী সব জায়গাতেই অসীম সাহসিকতার সাথে খান সেনাদের সাথে আগ্রাসনের বিরোধিতা করছিল বীর বিক্রমে এবং প্রচণ্ড সাহসিকতার সাথে। যতটুকু সম্বল ছিল তা দিয়ে সৈনিকরা ট্রেনিং দিচ্ছিল মুক্তিযোদ্ধাদের। সবকিছুই ঘটছিল স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় ভিত্তিতে। পাক বাহিনী দেশের শহরগুলো পুনরুদ্ধার করার জন্য বিপুল পরিমাণ রিইনফোর্সমেন্ট পাঠাচ্ছিল প্রতিটি জেলা এবং মহকুমায়। ফলে এপ্রিলের মাঝামাঝি খান সেনারা শহর বন্দরগুলো দখল করে নিতে সক্ষম হয়। এর ফলে সম্মুখ যুদ্ধে না গিয়ে মুক্তিযোদ্ধারা দেশের গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে নিজেদের পুনর্গঠিত করে দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধের কৌশল গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে হাজার হাজার শরণার্থী ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় গ্রহণ করে। এদের বেশিরভাগই ছিল হিন্দু সম্প্রদায়ের লোকজন। ভারত সরকার পরোক্ষভাবে প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি সমর্থন জানায়। এর ফলে মুক্তিযোদ্ধা কমান্ডারদের অনেকেই ভারতে চলে যায় তাদের নিজেদের বাহিনী পুনর্গঠনের জন্য, যার কারণে সেই মুহূর্তে পাক বাহিনীর সুশিক্ষিত এবং উন্নত মানের অস্ত্রশস্ত্রে সজ্জিত শক্তির মুখোমুখি মোকাবেলা করা কিছুতেই সম্ভব ছিল না মুক্তিযোদ্ধাদের পক্ষে। এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে কমান্ডাররা সিদ্ধান্ত নেন দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধের মাধ্যমে জাতীয় মুক্তি সংগ্রাম সংগঠিত করে দেশ স্বাধীন করার। ভয়াবহ সামরিক অভিযানের নিষ্ঠুর পাশবিকতার লোমহর্ষক কাহিনী প্রচার করেছিলেন প্রত্যক্ষদর্শী সাংবাদিকগণ। তাদের বর্ণিত ঘটনাবলীগুলো ছিল অতি করুণ এবং মর্মান্তিক। 25শে মার্চের কালোরাত্রির শ্বেত সন্ত্রাস এবং নৃশংস হত্যাযজ্ঞের লোমহর্ষক কাহিনী ও চাক্ষুষ বিবরণ আজ অব্দি অনেক ছাপা হয়েছে। ভুট্টোর আমলের সেনাপ্রধান 1971 সালের জল্লাদ জেনারেল টিক্কা খান প্রখ্যাত মিশরীয় সাংবাদিক জনাব হাইকেলকে দেয়া এক সাক্ষাৎকারে তার আমলে পূর্ব পাকিস্তানের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, আমি যখন মার্চ মাসে প্রথম সপ্তাহে পূর্ব পাকিস্তানে যাই তখন পূর্ব পাকিস্তানের সামরিক প্রস্তুতি ছিল অত্যন্ত দুর্বল। সার্বিক অবস্থা সম্পর্কে আমাদের গোয়েন্দা সংস্থাগুলি সঠিক তথ্য পরিবেশন করতেছিল অপারগ। তাদের সাথে জনগণ কোনোরূপেই সহযোগিতা করছিল না। গোয়েন্দা বিভাগ সমূহের বাঙালি কর্মচারীদের আন্তরিকতাও যথেষ্ট অভাব লক্ষ্য করি। এর আগে এমন পরিস্থিতি কখনো হয়নি। সেনাবাহিনীর পশ্চিম পাকিস্তানি সৈন্যরাই ছিল আমাদের খবরাখবরের একমাত্র নির্ভরযোগ্য সূত্র। বেঈমান মুজিবের কারসাজিতে সমগ্র বাঙালি জাতি তখন বিদ্রোহী হয়ে উঠেছে। তারা সেনাবাহিনীকে রীতিমতো বয়কট করেছে। জনাব হাইকেলের মতে জেনারেল টিক্কা বুঝতে পারেননি তিনি একটা জাতীয় বিপ্লবের মোকাবেলা করছিলেন। তিনি জানতেন না এই বিপ্লবের শেকড় প্রথিত ছিল তীব্র জাতীয়তাবাদী চেতনায়। বাঙালির স্বাধিকারের দাবির পেছনে যুক্তিও ছিল প্রচুর। এরপর ঢাকা আলোচনা ব্যর্থ কিভাবে হয়ে গেল সেই কথা বলতে গিয়ে জেনারেল টিক্কা খান জনাব হাইকেলকে বলেন, ঢাকা আলোচনা ব্যর্থ হয়ে যাবার পর রাষ্ট্রপতি আমাকে আদেশ দেন 25শে মার্চ রাতে সামরিক অভিযানের মাধ্যমে বাঙালি বিদ্রোহ দমন করে পূর্ব পাকিস্তানে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। জনাব হাইকেলের বর্ণনায় 25শে মার্চের মধ্যরাত্রির প্রায় 11টা 30 পাক বাহিনী ঘুমন্ত বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়ে। গুলির আওয়াজে ভীত সন্ত্রস্ত বাঙালিরা জেগে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চল পুলিশের হেডকোয়ার্টার্স, মতিঝিল এবং ইপিআর এর সদর দপ্তর পিলখানায় মূল আঘাত করা হয়। অবিশ্রান্তভাবে গোলাগুলি চলতে থাকে। মেশিনগান, রকেট, এমনকি ট্যাঙ্ক ফায়ারিংয়ের আওয়াজও শোনা যায়, সাথে মুমূর্ষু ব্যক্তিদের মরণ চিৎকার। রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে ফ্লেয়ার ফায়ারিংয়ে। বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল এবং জগন্নাথ হলকে রিকোয়েললেস রাইফেল এবং মর্টার ফায়ারে ধূলিসাৎ করে দেওয়া হয়। মারা যায় অসংখ্য ছাত্র। ঘুমন্ত অবস্থায় প্রাণ হারায় অগণিত লোক। তার প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাক বাহিনীর আক্রমণের বিশদ বিবরণ পাওয়া যায়। তিনি লেখেন, মাঝরাতের পরপরই পাকিস্তান আর্মির সাঁজোয়া বাহিনীর একটি কলাম বিশ্ববিদ্যালয় এলাকায় ক্ষিপ্র গতিতে ছুটে যায়। সেনাবাহিনী ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি দখল করে সেটিকে ফায়ার বেস করে ছাত্রাবাসগুলির উপর আক্রমণ চালায়। ঘুমন্ত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে ইকবাল হলের 200-এরও বেশি ছাত্র প্রাণ হারায়। বিদ্রোহী ছাত্রদের একটি কেন্দ্র ছিল ইকবাল হল।
দুদিন যাবৎ অসংখ্য লাশ দাঁড়িয়েছিল মাঠে, পথে, হলগুলির চত্বরে এবং কক্ষগুলিতে। দুদিন পর সৈনিকরা হলগুলির প্রাঙ্গণে গর্ত খুঁড়ে মৃতদেহগুলিকে মাটি চাপা দেয়। গণকবরগুলি খুঁড়তে বড় বড় বুলডোজার ব্যবহার করা হয়। বিশ্ববিদ্যালয় এবং শহরের বিভিন্ন এলাকায় বস্তিগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়। জনাব হেনরিক ভ্যান্ডার হাইরেন আন্তর্জাতিক ব্যাংকের একজন কর্মকর্তা সে সময় ঢাকায় উপস্থিত ছিলেন। তিনি দ্য নিউ ইয়র্ক টাইমসে এক প্রতিবেদন ছাপান। সেটা 14 জুলাই লন্ডনের দি টাইমসে প্রকাশিত হয়। তার উপর ভিত্তি করে একই দিনে দি টাইমসে একটি সম্পাদকীয় ছাপা হয়। পাক বাহিনীর পাশবিক আচরণে বিবরণ তাতে বিস্তারিতভাবে লেখা হয়। সেই প্রতিবেদন পড়ে বিশ্ববাসী স্তম্ভিত হয়ে যান। বিশ্ব পরিসরে বাঙালিদের প্রতি সহানুভূতি জাগিয়ে তুলতে জনাব হেনরিকের প্রতিবেদন এবং দি টাইমসের সম্পাদকীয় বিশেষ অবদান রাখে। 27 মার্চ সকাল 9টার সময় কারফিউ উঠিয়ে নেওয়া হয় দুপুর পর্যন্ত। হাজার হাজার ভীত সন্ত্রস্ত নরনারী প্রাণ ভয়ে গ্রামের দিকে যাত্রা করে। পথে পাক বাহিনীর সৈন্যরা তাদের উপরও গুলিবর্ষণ করে। অনেক নিরীহ ব্যক্তি এতে প্রাণ হারায়। উড়ন্ত হেলিকপ্টার থেকেও পলায়মান নিরস্ত্র জনগণের উপর গুলি করা হয়। এভাবে জনগণের মনে ভীতি সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালানো হয়। সেনা ছাউনিতে আচমকা আক্রমণের ফলে শত শত নিরস্ত্র পুলিশ এবং ইপিআরের সৈনিকরা প্রাণ হারান। যারা বেঁচে যান তারা অস্ত্রাগার লুট করে শহরের জায়গায় জায়গায় সশস্ত্র প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু বিপুল আক্রমণের মুখে তাদের অসংগঠিত প্রতিরোধ ক্রমশ দুর্বল হয়ে পড়ে। সশস্ত্র বাহিনীর লোকেরা ছড়িয়ে পড়েন গ্রামে গঞ্জে। পাক বাহিনী নৃশংস হিংস্রতায় তাদের ধাওয়া করতে থাকে। সেনাবাহিনীর জেনারেল ফজলে মুকিম খান পাকিস্তান সেনাবাহিনীর 25 মার্চ দিবাগত রাতের নিষ্ঠুর আগ্রাসনের তারিফ করে বলেন, প্রয়োজনের খাতিরে পাকিস্তান সেনাবাহিনীকে বিদ্রোহ দমন করার জন্য মর্টার, রিকয়েললেস রাইফেল, মেশিনগান এমনকি ট্যাঙ্কও ব্যবহার করতে হয়েছিল। সেই রাতে মারণাস্ত্র সমূহের শব্দ থেকে মনে হচ্ছিল সমস্ত ঢাকা শহরে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঢাকায় অবস্থানরত সব বিদেশি সাংবাদিকদের জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া হয় সেনানিবাসে। সেখান থেকে তাদের সোজা এয়ারপোর্টে নিয়ে গিয়ে বিশেষ প্লেনে তুলে দিয়ে দেশ ত্যাগে বাধ্য করা হয়। সে রাতে বন্দী অবস্থায় তাদের সাথে সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দুর্ব্যবহার করে। সেনাবাহিনীর হাত থেকে মাত্র 3 জন বিদেশি সাংবাদিক রেহাই পান। এরা গোপনে ঢাকায় লুকিয়ে সেনাবাহিনীর চোখে ধুলো দিতে সক্ষম হয়েছিলেন। তারা ছিলেন জনাব আর্নল্ড জেথলিন, জনাব মিসেল লরেন্ট এবং সাইমন রিং। তাদের মাধ্যমে পরে বিশ্ববাসী 25 থেকে 26 মার্চের রাত্রের ঘটনাবলী এবং সেনাবাহিনীর নৃশংসতার হত্যাকাণ্ড সম্পর্কে জানতে পারে। জনাব সাইমন রিং ডেইলি টেলিগ্রাফে এক বিবরণীতে লেখেন, পাকিস্তানের ঐক্যের জন্য ঢাকাকে চরম খেসারত দিতে হয়েছিল। কলকাতা দূতাবাসের ডিফেকশনের পর চৌধুরী পরিবারের জন্য ঢাকা কিংবা পূর্ব পাকিস্তানের কোনো জায়গায় নিরাপদ হচ্ছিল না। কলকাতা মিশনের ডিফেকশনের খবর আমরাও জানতে পারি। এই খবর জানার পর পরিবারের সবাই বিশেষভাবে চিন্তিত হয়ে পড়েন। বাবাও ডিফেক্ট করেছেন সবার সাথে। খবর পেলাম তার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছে পাকিস্তান সরকার। প্রতিশোধের আক্রোশে উপযুক্ত পদক্ষেপ নিশ্চয়ই গ্রহণ করবে সামরিক জান্তা। সবাই একমত হলেন, আমাদের আর লালবাগে থাকা ঠিক হবে না, সরে পড়তে হবে। সিদ্ধান্ত অনুযায়ী আমি, বাপ্পি, মা ও নিম্মি বাসা থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিলাম আমাদেরই এক ফুপুর বাড়ি। কোনো জায়গায় বেশি দিন এক নাগাড়ে থাকা ঠিক নয়, তাই আমরা পালিয়ে বেড়াতে লাগলাম বাড়ি থেকে বাড়ি। এভাবে আমরা আশ্রয় নিয়েছিলাম আনু মামার বাড়ি, শহীদ মামার শ্বশুর বাড়ি, আত্মীয় অগ্রণী ব্যাংকের ম্যানেজার পেরু মামার বাড়িতে। সেই বাড়িতেই ঘটল বিভ্রাট। একদিন গোয়েন্দা বিভাগের একজন অফিসার এলেন পেরু মামার বাসায় কোনো এক কাজে। সেখানে ঘটনাক্রমে তিনি মাকে হঠাৎ করে দেখে ফেলেন। মিসেস চৌধুরীকে চিনতে বিন্দুমাত্র কষ্ট হলো না তার। সন্দেহপ্রবণ হয়ে ফিরে গেলেন ভদ্রলোক। তিনি জাতীয় গোয়েন্দা বিভাগের সদর দপ্তরে খবরটা পৌঁছে দেন। পরদিনই পেরু মামার বাড়ি এবং লালবাগের বাসায় একই সাথে রেড করা হলো আমাদের খোঁজে। কিন্তু ভদ্রলোকের ভাবসাব বুঝে আমরা ভদ্রলোক চলে যাবার সঙ্গে সঙ্গেই পেরু মামার বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাই। এভাবে আমরা বেঁচে যাই সেই যাত্রায়। এই ঘটনা থেকে পরিষ্কার বোঝা গেল পাকিস্তানি গোয়েন্দা বিভাগ প্রতিশোধ হিংসায় হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে আমাদের। বাংলাদেশে আর থাকা সম্ভব নয়, পালিয়ে যেতে হবে সীমান্ত পেরিয়ে। ইতিমধ্যে স্বপন, বদি ওরা সবাই মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। আমরাও যাব তাদের সাথে। মা বাদ সাধলেন, মুক্তিযুদ্ধে যাবে সে তো গর্বের কথা, কিন্তু তার আগে আমাদের কলকাতায় তোমার বাবার কাছে পৌঁছে দেবার দায়িত্ব নিতে হবে তোমাকে। আমাদের জায়গায় পৌঁছে দিয়ে তুমি যুদ্ধে যাবে, তার আগে নয়। মার যুক্তিসঙ্গত অনুরোধ উপেক্ষা করার অবকাশ নেই। মা ও সমর্থ বোনের পালিয়ে যাবার দায়িত্ব যার তার উপর বিশ্বাস করে দেয়া চলে না। আমাকেই নিতে হবে এই কঠিন দায়িত্ব। পালাবার পরিকল্পনা প্রণয়নে ব্যস্ত হয়ে পড়ি। ঠিক করা হয় ঢাকা থেকে পালিয়ে যাব নানাবাড়ি, নবীনগর। সেখান থেকে সুযোগ মতো কসবা সেক্টর দিয়ে আগরতলায় পাড়ি জমাতে হবে। নবীনগর থেকে কি করে বর্ডার ক্রস করতে হবে সেটা নবীনগর গিয়ে ঠিক করতে হবে অবস্থা বুঝে। আনু মামা, আলতু নানাকে সঙ্গে নিয়ে মা, নিম্মি ও আমি এক রাতে নরসিংদী হয়ে নবীনগর এসে পৌঁছালাম। ঢাকা থেকে নরসিংদীর গাড়িতে।
সেখান থেকে লঞ্চে নবীনগর, একদম বাড়ির ঘাটে। নবীনগর গ্রামে খান সেনারা তখনও হানা দেয়নি, কিন্তু তবুও দলে দলে হিন্দুরা সব বসত বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল ভারতে। বর্ধিষ্ণু নবীনগর গ্রামে খাঁ বাড়ি বিশেষ পরিচিত। বড় আব্বা এবং নানা দাপটশালী জমিদার হিসেবে এককালে 10 গ্রামে বিশেষ শ্রদ্ধার পাত্র ছিলেন। বড় আব্বাকে ব্রিটিশ সরকার খেতাবে ভূষিত করেছিল। প্রাসাদোপম জমিদার বাড়ির সামনে জোড়া দেখি। নবীনগরের মুক্ত পরিবেশে পৌঁছে সবাই হাঁফ ছেড়ে বাঁচলাম। আনু মামা 2-1 দিন বিশ্রাম করে ঢাকায় ফিরে গেলেন। তার পুরো পরিবার তখনও রয়েছে সেখানে। খান সেনাদের চোখ ফাঁকি দিয়ে আমরা পালিয়ে আসতে পারায় বাড়ির সবাই মহাখুশি। নবীনগরের শান্ত পরিবেশ এবং প্রকৃতির নির্মল সংস্পর্শে কয়েকদিনই ভুলে গেলাম ঢাকার দুর্বিষহ দিনগুলোর কথা। 25 থেকে 26শে মার্চ রাতের লোমহর্ষক অভিজ্ঞতা, বাড়ি বাড়ি লুকিয়ে প্রাণ বাঁচাবার বিড়ম্বনা, 27 মার্চ সকালের তিক্ততা, সবকিছুই দুঃস্বপ্নের মতো অতীত হয়ে গিয়েছিল আমাদের কাছে। সনাতন দা গ্রামের বাড়ির মুরব্বীদের একজন, পুরনো বিশ্বাসভাজন আপনজন। বংশানুক্রমে তার খাঁ বাড়ির জমিদারি তদারকি করে আসছেন অনেক দিন ধরে। তিনি সব দায়িত্ব নিলেন আমাদের বর্ডার পার করে দেবার। সার্বিক দেখাশোনা এবং পালাবার পরিকল্পনার দায়িত্ব নিয়েছিলেন অত্যন্ত বিচক্ষণ এবং অসাধারণ বুদ্ধির অধিকারিণী, সবার অতি আদরের ছোট নানি বেগম আমির আলী খান ও কবির। ছোট নানির বড় ছেলে হবিগঞ্জের এসডিও জনাব আকবর আলী খান, খসরু মামা। খান সেনাদের শ্বেত সন্ত্রাসীর বিরোধিতায় ইতিমধ্যেই বিদ্রোহ ঘোষণা করে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলেছিলেন এবং সে সময় আগরতলায় মুক্তিযোদ্ধাদের সাথে অবস্থান করছিলেন। ঠিক হলো আগরতলাতে খসরু মামার কাছেই যাব আমরা। একই গ্রামের কলেজ পড়ুয়া ছেলে মোমেন আমাদের গাইড হয়ে সঙ্গে যাবে। সনাতনদার যাত্রার সব ধরনের বন্দোবস্ত করে দেবেন। অসম্ভব উপস্থিত বুদ্ধির অধিকারী তরুণ যুবক মোমেন অসীম সাহসীও বটে। ইতিমধ্যে সে কয়েকটি শরণার্থী দলকে আগরতলায় নিজ তদারকিতে পৌঁছে দিয়ে এসেছে খান সেনাদের বুড়ো আঙুল দেখিয়ে। কসবা সেক্টর দিয়ে আগরতলা পৌঁছানোর চোরা রাস্তাগুলি ওর নখদর্পণে। ঠিক হলো নৌকা যোগে মেঘনা তিতাস পাড়ি দিয়ে খরস্রোতা গোমতী হয়ে কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া জিটি রোড পর্যন্ত গিয়ে তারপর পদযাত্রা। বর্ডার পার হওয়ার পর পথিমধ্যে পড়বে একটি বড়সড় বাজার। সেখান থেকে ভাড়াটে গাড়িতে আগরতলা। বড় একটা গয়না নৌকা ঠিক করলেন নানি এবং সনাতনদা। মাঝিমাল্লারা সবাই অত্যন্ত বিশ্বস্ত। দুর্যোগপূর্ণ এক ঝড়ের রাতে আল্লাহর নাম করে মোমেন, কবির এবং আলতুনানাকে সঙ্গে নিয়ে নৌকায় পাড়ি জমালাম এক অজানা ঠিকানায়। দুর্যোগের রাতে খান সেনাদের চোখ অতি সহজেই ধুলো দিয়ে পালিয়ে যাওয়া সম্ভব হবে বলে ঝড়ের রাতে নৌকা নিয়ে যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বদর বদর বলে মাঝিমাল্লারা মেঘনার উত্তাল বুকে অন্ধকারে নৌকা ভাসিয়ে দিল। ভালো করে সাঁতার জানি না আমি এবং মিম্মি দুজনেই। ঝোড়ো হাওয়ায় মেঘনা হয়ে উঠেছে বিক্ষুব্ধ। বিশাল ঢেউয়ের পাহাড় ভেঙে নৌকা এগিয়ে চলল দুলতে দুলতে। ঢেউয়ের দোলা এবং ঝড়ের তীব্রতার ভয়ে জড়সড় হয়ে চুপ করে বসে আল্লাহর রসুলকে স্মরণ করতে লাগলাম সবাই। এমনি করে সারা রাত একটানা নৌকা বেয়ে ফজরের ওয়াক্তে এক জায়গায় নৌকা ভেড়ালো মাঝিরা। সেখানে নেমে পড়তে হলো সবাইকে। শুরু হলো পদযাত্রা। ধানক্ষেত, পাটক্ষেতের আলের উপর দিয়ে, কাদা পলির উপর দিয়ে খালি পায়ে হেঁটে পাহাড়ি ঠেলাগুলো পার হচ্ছিলাম। পরনে সবার গ্রাম্য লেবাস। দুপুরের আগে জিটি রোডের কাছে পৌঁছে গেলাম আমরা। একটি পাটক্ষেতের মধ্যে সবাইকে লুকিয়ে রেখে মোমেন আর আমি এগিয়ে গেলাম রাস্তাটা রেকি করতে। কিছুক্ষণের মধ্যে ফিরে এলাম আমরা। রাস্তা ক্লিয়ার। ক্ষিপ্র গতিতে রাস্তা পার হয়ে দূরে চলে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। দূরের জঙ্গলে গা ঢাকা দেবার আগে খান সেনাদের দৃষ্টিতে পড়লে রক্ষা নেই, নির্ঘাত মৃত্যু। পড়ি কি মরি, সবাই দৌড়ে ছুটে চলেছে রাস্তা ক্রস করার জন্য। আরেকটু গেলেই উঁচু রাস্তা। হঠাৎ মোমেন বলল, সবাই শুয়ে পড়ুন, খান সেনাদের টহল গাড়ি আসছে। তার নির্দেশে সবাই ধান ক্ষেতের কাদা পানিতে অসাড় হয়ে শুয়ে পড়লাম। চারিদিকে যতটুকু দৃষ্টি যায় ছোট ছোট পাহাড়, টিলা, ধান আর পাটের ক্ষেত। লোকজনের চিহ্ন মাত্র নেই। ধান ক্ষেতের কাদা পানিতে মুখ গুজে পড়ে থাকে সবাই। প্রমোদ গুনছিলাম যদি টহলদার খান সেনারা দেখে ফেলে। ভয়ে নিম্মির দুচোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আল্লাহই বাঁচানোওয়ালা। খান সেনাদের গাড়িটা অল্প কয়েক গজ দূর দিয়ে উত্তর দিকে চলে গেল। ওরা ধানক্ষেত থেকে পড়ে থাকা মানুষগুলি দেখতে পেল না। গাড়িটি অনেক দূরে দৃষ্টির অগোচরে চলে গেলে সবাই উঠে এক দৌড়ে রাস্তা ক্রস করে অপর দিকে পাট খাতে গিয়ে বসে পড়লাম। একটু দম নেওয়া দরকার। মা বেচারির ডান পাটা কিছুদিন আগে ভেঙে গিয়েছিল ইউনিভার্সিটির সিঁড়ি থেকে পিছলিয়ে গিয়ে। ভাঙা পাটা দুনিয়ার ফুলে উঠেছে। অসম্ভব সহ্য শক্তি মার। মুখ ফুটে কখনো নিজের অসুবিধার কথা ব্যক্ত করে না, তাই শুধু বলল, একটু দম নিয়ে যাক। আমি এবং নিম্মি মায়ের পায়ের অবস্থা দেখে বুঝতে পারলাম হাঁটতে ভীষণ অসুবিধা হচ্ছে তার। বুঝতে পারলেও কিছুই করার নেই। বাকি পথটা হেঁটে হেঁটেই যেতে হবে তাকে। মাঝামাঝি পথ অতিক্রম করেছি আমরা। এখন থেকে বাকি পথের সবটুকুই পাহাড়ি উঁচু নিচু পিচ্ছিল পথ। সবাই কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম, কিন্তু মুখে কিছুই বললাম না। মাকে উৎসাহ দেবার জন্য হেসে বললাম, মা তুমি দেখছি হাঁটতে আমাদেরকেও হার মানিয়ে দিলে, কষ্ট হচ্ছে না তো? কোনো জবাব না দিয়ে মা উঠে দাঁড়ালো। আবারও শুরু হলো হাঁটা। হাঁটতে হাঁটতে সন্ধ্যার সময় আমরা পৌঁছালাম সেই বাজারে। বর্ডার এলাকার বাজার, কিন্তু শরণার্থীদের ভিড়ে পুরো বাজারটাই গমগম করছে।
চালের বস্তা ভর্তি অসংখ্য ট্রাক দাঁড়িয়ে আছে। মোমেন বলল, আমরা পৌঁছে গেছি। ওই চাল বাংলাদেশ থেকে স্মাগলড হয়ে চলে যাচ্ছে ইন্ডিয়ায়। কিছু দূর এগোতেই বাজারের অন্য প্রান্তে একইভাবে দাঁড়িয়ে আছে পাট ভর্তি ট্রাকের সারি। এগুলো পাচার হচ্ছে বাংলাদেশ থেকেই। দীর্ঘ পথ চলায় তখন সবাই পরিশ্রান্ত। একটা চায়ের দোকানে বসে পানি, কিছু চা নাস্তা খেলাম সবাই। খাওয়া শেষে একটা পুরনো জিপ গাড়ি ভাড়া করে আগরতলার পথে রওনা হলাম। ছোট্ট জিপটাতে প্রায় 12 জন যাত্রী ঠাসঠাসি করে ঢোকালো ড্রাইভার। কিছুই বলার নেই, এটাই রীতি। বাজার থেকে আগরতলার দূরত্ব প্রায় 35 মাইল। পুরনো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আমলের জিপ এটি। 12 থেকে 14 জন যাত্রীর ভারে আর্তনাদ করতে করতে কোনো মতে এগিয়ে চলল আগরতলার পথে। কিছু দূর যাবার পর গাড়ি থামিয়ে বনেট খুলে পানি ঢেলে বুড়ো ইঞ্জিনকে ঠান্ডা করতে হচ্ছিল বারবার। এভাবে অতি কষ্টে রাত প্রায় 12টায় আমরা এসে পৌঁছালাম আগরতলা শহরে। শহর থেকে 5-6 মাইল দূরে অবস্থিত এক পোড়া রাজবাড়িতে খসরু মামা এবং আরও কয়েকজন পদস্থ বাঙালি অফিসার সপরিবারে অবস্থান করছিলেন। মোমেন জায়গাটা আগেই দেখে গেছে। জিপ থেকে নেমে রিক্সা করে চলে গেলাম সেই আস্তানায়। রাজবাড়িতে পৌঁছে খুঁজে বের করতে বেগ পেতে হলো না খসরু মামাকে। খসরু মামা আমাদের সবাইকে দেখি অবাক। হে না বুঝি আপনারা? মা বলল, হ্যাঁ, পালিয়ে এলাম। মোমিনী নিয়ে এসেছে আমাদের। ঢাকায় থাকা অসম্ভব হয়ে পড়েছিল।